শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। মাদ্রাসায় শিশু ধর্ষণ এবং গর্ভধারণের ঘটনায় উল্টো হেনস্থার শিকার খবর প্রকাশ করা চিকিৎসক। ইসলামজীবী গোষ্ঠীর দাবি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরই মানহানি হচ্ছে। বাংলাদেশের আশেপাশের সব রাজ্যেই ক্ষমতায় বিজেপি, শুধু ব্যতিক্রম মিজোরাম। সরকারি হাসপাতাল যেন ভোগান্তির আরেক নাম। দেশের মানুষের অন্যতম আস্থার জায়গা সোহরাওয়ার্দী হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে বাঙালিয়ানায় থাকছে 7 পর্বের এক বিশেষ প্রতিবেদন। আজ দেখবেন প্রতিবেদনটির 5ম পর্ব। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। নেত্রকোনার এক মহিলা মাদ্রাসায় 11 বছরের একটি শিশু ধর্ষণ এবং গর্ভধারণের ঘটনায় সারা দেশ যখন তোলপাড়, দেশের সচেতন একটি অংশ যখন নিরাপত্তার প্রশ্নে মহিলা মাদ্রাসা বন্ধের সুপারিশ করছেন, তখন অভিযুক্তের পক্ষ নিয়ে একটি গোষ্ঠী ধর্ষকদের পক্ষ নিয়ে হুইসেল ব্লোয়ার বা নিপীড়নের শিকার শিশুটিকে হেনস্থা করছে। মামলার আসামি মাদ্রাসার শিক্ষককে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। অভিযান চালিয়েও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে অজ্ঞাত স্থান থেকে ওই শিক্ষকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মামলার আসামিকে গ্রেফতারের জন্য গতকাল 4 এপ্রিল সোমবার রাত 3টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় এবং তা অব্যাহত আছে। আশা করা যাচ্ছে আসামিকে পুলিশ দ্রুত গ্রেফতার করতে সক্ষম হবে। দেশের আইন এবং বিচারের প্রতি শ্রদ্ধাশীল আছেন জানিয়ে ওই শিক্ষক দাবি করেন তাকে নিয়ে অপপ্রচার চলছে এবং অপবাদ দেওয়া হচ্ছে। মেয়েটি একসময় তার মাদ্রাসায় পড়লেও ঘটনার সঙ্গে তিনি কোনোভাবে জড়িত নন। তিনিও চান প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হোক। স্থানীয় বাসিন্দা এজাহার এবং পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক 4 বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে একটি বাসায় গৃহপরিচালিকার কাজ করেন। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর মেয়েটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করা চিকিৎসক সাইমা আক্তারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তিনি মুঠোফোনে একের পর এক হুমকি পাচ্ছেন। সেই চিকিৎসকের বক্তব্য এবং সোনোগ্রাফির ইমেজ ভাইরাল হলে সারা দেশের সচেতন মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েন। এই শিশুটির মেনস্ট্রুয়াল সাইকেল এখনো শুরু হয়নি এবং প্রথম ওভুলেশনের পরই সে গর্ভধারণ করে। এদিকে ইসলামজীবী একটি গোষ্ঠী অভিযুক্তের ভিডিও বার্তাকেই একমাত্র সত্য ঘটনা করে দলগত হেনস্থা শুরু করেছে। 5 মে সারাদিন এই গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একাধিক ব্যক্তির প্রোফাইলে উল্টো সেই ধর্ষণে অভিযুক্তর মানহানি হচ্ছে বলে অভিযোগ তুলতে দেখা যায়। এসব স্ট্যাটাসের সারমর্ম অনুযায়ী এত নগণ্য একটি ঘটনায় একজন সম্মানীয় মাদ্রাসা শিক্ষকের মানহানি করা অত্যন্ত অনুচিত। পূর্ব ভারতে শুধু পশ্চিমবঙ্গই ছিল হিন্দু মৌলবাদের একমাত্র ভ্যানগার্ড হিসেবে সিনা টান করে দাঁড়িয়ে। সেই পশ্চিমবঙ্গেরও পতন হলো। তবে পূর্ব ভারতের যেসব রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে, একমাত্র মিজোরাম বাদে সব কয়টিতেই এখন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি বা তাদের সমর্থিত সরকার। পশ্চিমবঙ্গে বিজেপির ইতিহাস লজ্জাজনক প্রত্যাখ্যানের। এই দলটাকে রাজ্যের মানুষ কখনো রাজনৈতিক দল হিসেবেই গণনা করেনি। সবসময় বিবেচিত হয়েছে একটি মৌলবাদী গোষ্ঠী হিসেবে। অথচ বিজেপির আদর্শিক প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম এই রাজ্যে। অবশ্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাজ্যটিতে ক্ষমতার স্বাদ নিয়েছেন শেরেবাংলা একে ফজলুল হকের সঙ্গে জোট করে। এবার বিজেপি মরিয়া হয়ে চেষ্টা করেছে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের। একাধিক রাজ্যে নির্বাচন হয়েছে, অথচ প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিনের পর দিন পড়ে থেকেছেন পশ্চিমবঙ্গে। রীতিমতো ইউনিয়ন পর্যায়ে গিয়ে জনসংযোগ করেছেন। আসামেও নির্বাচন চলছিল, সেটি ফেলে রেখে পশ্চিমবঙ্গে প্রচারণা চালিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। সকল কেন্দ্রীয় সংস্থার শক্তিকে কাজে লাগিয়েছে বিজেপি। বাদ দিয়েছে 90 লাখ ভোটারকে। এর মধ্যে 60 লাখের বেশি ভোটারকে কৌশল করে শুধু এই নির্বাচনে ভোট দিতে দেওয়া হয়নি। ইডি আর সিবিআইকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনীর মতো। এর সুফল পেয়েছে বিজেপি।
যে রাজ্যে কেউ বিজেপি করলে হাসাহাসি করা হতো, সেখানে এখন 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা তাদের। তবে বাংলাদেশের প্রতিবেশীদের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, আসামে আবারও পোক্তভাবে ক্ষমতায় ফিরেছে বিজেপি। কট্টর বাংলাদেশ বিরোধী হিমন্ত বিশ্ব শর্মা আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন। ত্রিপুরাতেও দীর্ঘদিন ক্ষমতায় বিজেপি। মেঘালয়ে ক্ষমতায় বিজেপি সমর্থিত এনপিপি। শুধু মিজোরামে নেই তারা। এদিকে বাংলাদেশের অতি নিকটবর্তী মণিপুর আর বিহারে তো তাদের ক্ষমতায়ন হয়েছে অনেক দিনই। সে হিসেবে বলা যায় বাংলাদেশকে আক্ষরিকভাবে ঘিরে ফেলেছে বিজেপি। চিকিৎসা নাগরিক জীবনের মৌলিক অধিকারের একটি। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতেও দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা, কিন্তু সেই হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। সরকারি হাসপাতালের ব্যস্ততা এবং সীমাবদ্ধতার মাঝে একজন সাধারণ রোগীর চিকিৎসা পাওয়ার সংগ্রামের বাস্তব চিত্র নিয়ে আমাদের এই বিশেষ ধারাবাহিক আয়োজন। সেখানে তুলে ধরা হবে কেবল সরকারি হাসপাতালই নয়, বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্ট সেন্টারগুলোর সেবাদানের মানের চিত্র। হিস্ট্রি রুমে রোগী প্রবেশের আগে দেখা গেল দুইজন ব্যক্তি নিয়ম ভেঙে ঢুকলেন। একজন প্রভাবশালী কর্মকর্তার রেফারেন্সে অন্যজন স্টাফের পরিচিত। আমাদের প্রতিনিধি ভাবলেন, একদিন আগে টাকা জমা দিয়ে সিরিয়াল নেওয়ার চেয়ে যদি আজই হিস্ট্রি লেখার সময় টাকা নেওয়া হতো, তবে রোগীর ভোগান্তি এবং সময় দুটোই বাঁচত। এই সাধারণ কাণ্ডজ্ঞানটুকু কর্তৃপক্ষের নেই দেখে তিনি অবাক হলেন। কাজ শেষ করে আবার অপেক্ষার পালা। এর মাঝে দেখা গেল সিটি স্ক্যান অপারেটর যুবকটি রোগীদের ধমকাচ্ছেন, সঙ্গে 1 লিটারের পানির বোতল না আনার কারণে, অথচ নির্দেশিকায় কোথাও পানির কথা লেখা ছিল না। আমাদের প্রতিনিধিও তড়িঘড়ি করে ছোট ভাইকে পাঠিয়ে পানি আনিয়ে নিলেন। মনে মনে ভাবলেন, পানির প্রয়োজন থাকলে সেটা আগে জানানো কিংবা ভেতরেই পানির ব্যবস্থা রাখা কি খুব কঠিন ছিল? প্রয়োজনে এখান থেকেই টাকা নিত। তার সিরিয়াল এলে পানির বোতল সহ ভেতরে ঢুকলেন। অপারেটর বোতলটি হাত থেকে নিয়ে এক পাশে রেখে দিলেন। স্ক্যান শেষে বের হওয়ার সময় দ্বিধা ভরে বোতলটি ফেরত চাইলেও তাকে কোনো উত্তর না দিয়ে বাইরে যেতে বলা হলো। বাইরে থেকে এসে তিনি দেখলেন আগে স্ক্যান করা রোগীরা বসে বসে পানি পান করছেন। তিনি বিভ্রান্ত হয়ে অপারেটরকে 2 বার জিজ্ঞাসা করলেন তাকে পানি পান করতে হবে কিনা, কিন্তু যুবকটি কোনো উত্তর না দিয়ে এড়িয়ে গেলেন। তৃতীয়বার পথ আটকে প্রশ্ন করায় যুবকটি বিরক্ত হয়ে শুধু বললেন, বসে থাকুন, 12টায় আপনার আল্ট্রাসোনোগ্রাম হবে। বসার পর্যাপ্ত জায়গা না থাকায় প্রতিনিধি কষ্টের কথা জানালে যুবকটি কর্কশ স্বরে রোগীর স্বজনদের চেয়ার ছাড়ার নির্দেশ দিলেন। সেখানে অন্য এক রোগীর সঙ্গে কথা বলে তিনি জানতে পারলেন যাদের কন্ট্রাস্ট সিটি স্ক্যান হয় তাদেরই কেবল ওষুধ মেশানো পানি পান করতে হয়। জানা গেল কন্ট্রাস্ট সিটি স্ক্যানের জন্য যে ঔষধগুলো লাগে তার ব্যয়ভার হাসপাতালের বহন করার কথা, কিন্তু তা হাসপাতাল দেয় না। অজুহাত হিসেবে বলা হয় সরবরাহ নেই। একথা বলে রোগীদের কাছ থেকে 22 টাকা নেওয়া হয়। শুধু ওই ওষুধগুলোর জন্যই ভেতরে পানির বোতল রেখে দেওয়া হয়। ভেতর থেকে তাতে ওষুধ মিশিয়ে এনে রোগীদের হাতে দেওয়া হয়। রোগীরা সেটা পান করে আরেকবার ভেতরে প্রবেশ করেন সিটি স্ক্যান রুমে। আমাদের প্রতিনিধি ছিল নন কন্ট্রাস্ট স্ক্যান, তাই তার পানির কোনো প্রয়োজন ছিল না। অপ্রয়োজনীয় 30 টাকা খরচ আর অপারেটরের দুর্ব্যবহার, এই দুইয়ের তিক্ততা নিয়ে তিনি 12টার অপেক্ষায় বসে থাকলেন। আজ বিপ্লবী অগ্নিকন্যা প্রীতিলতা ওয়েদাদারের জন্মদিন। মাতৃভূমির জন্য জীবন বিলিয়ে দেওয়া এই নারীকে নিয়ে বাঙালিয়ানার একটি বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। চট্টগ্রামে ক্রিস্টাল মেথ বা আইস বেচাকেনার সময় জামায়াতে ইসলামের এক নেতা সহ 2 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। নগরের 16 শহর কিনলে স্কয়ার নামের একটি শপিং মলে অভিযান চালিয়ে 4 মে সোমবার রাতে তাদের গ্রেফতারের তথ্য চট্টগ্রাম মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেফতারকৃত 2 জন হলেন 27 বছর বয়সী মোহাম্মদ সাজ্জাদুর রহমান সাকিব এবং 26 বছর বয়সী মোহাম্মদ আবু ফয়সাল। সাকিব জামায়াত ইসলামের ফটিকছড়ি থানার যুব এবং ক্রীড়া বিভাগের অফিস সম্পাদক বলে অনেকেই বলছেন। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ।
চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে যাত্রী এবং পণ্য পরিবহন এবং অন্যান্য খাত থেকে 1542 কোটি টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে। আয়ের বিপরীতে সংস্থাটি ব্যয় করেছে 2870 কোটি টাকা। ট্রেন পরিচালন, ইঞ্জিন কোচ মেরামত ও রক্ষণাবেক্ষণ, কর্মীদের বেতন ভাতা সহ অন্যান্য খাতে এ পরিমাণ অর্থ ব্যয় করেছে রেলওয়ে। আয় এবং ব্যয় বিশ্লেষণে দেখা গেছে অর্থ বছরের 9 মাসে রেল সাকুল্যে লোকসান করেছে 1328 কোটি টাকা। প্রতি 1 টাকা আয় করতে সংস্থাটিকে ব্যয় করতে হয়েছে 1 টাকা 86 পয়সা। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে চলতি 2025-26 অর্থ বছর বাংলাদেশ রেলওয়ে থেকে 3173 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় প্রকৃত আয়ে অনেক পিছিয়ে আছে সংস্থাটি। সংশ্লিষ্টরা বলছেন, আগের ধারাবাহিকতায় চলতি অর্থ বছরেও বড় লোকসানের পথে হাঁটছে রেল। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। নেইমারের সময়টা ভালো যাচ্ছে না। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কায় আছেন। ফিটনেস নিয়েও রয়েছে নানা জটিলতা। এসবের সঙ্গে আবার যুক্ত হয়েছে সান্তোস সতীর্থকে মারধরের অভিযোগও। এই অভিযোগের ভিত্তিতে নেইমারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, গত রোববার অনুশীলনে ক্লাব সতীর্থ রবিনিও জুনিয়রকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগে নেইমারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সান্তোস। ইএসপিএনকে সূত্র জানিয়েছে, 18 বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রবিনিও জুনিয়র অনুশীলনে নেইমারকে ড্রিবল করে পেরিয়ে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। অসম্মান করা হয়েছে ভেবে তীব্র প্রতিক্রিয়া দেখান নেইমার। সূত্রগুলোর দাবি, রাগের মাথায় নেইমার রবিনিও জুনিয়রকে পা দিয়ে ঠেলে ফেলে দেন। এরপর দুইজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরে সতীর্থরা গিয়ে দুই পক্ষকে শান্ত করেন। ঘটনার পর রবিনিও জুনিয়র মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানা গেছে। বাঙালিয়ানা প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।